আসসালামু আলাইকুম, আমার পাঠঘরের আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অনেকের বিভিন্ন প্রশ্ন নিয়ে। তো আমাদের প্রাইমারি কিছু ভিডিওতে অনেকে প্রশ্ন করেছেন, কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, যেগুলো হলো যে প্রাইমারি নিয়োগটা কবে নাগাদ আসতে পারে, তারপরে হচ্ছে প্রাইমারি নিয়োগের পদসংখ্যা কত হতে পারে, তারপর হচ্ছে শারীরিক শিক্ষা এবং চারুকলাতে পদসংখ্যা কত হতে পারে এবং কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, এই সকল বিষয় আপনারা প্রশ্ন করে জানতে চেয়েছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। স্যার আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তারা স্যার অনেকগুলো প্রশ্নই করেছেন স্যার, তার ভিতরে একটা প্রশ্ন হচ্ছে স্যার যে নিয়োগটা কবে আসতে পারে স্যার, এই বিষয়ে স্যার আমাদের একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা আবির, আমরা এই যে প্রশ্নগুলো আছে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাকে করা হয়েছে সেটা হচ্ছে যে তৃতীয় ধাপের প্যানেল কবে আসবে। প্যানেল স্যার, রাইট, এইটা প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে এইটা আছে স্যার। আমি বলবো আপনাদেরকে প্যানেলের আশা ভরসা বাদ দিয়ে যাদের বয়স আছে, সামনে যে নতুন সার্কুলার আছে সেই সার্কুলারের জন্য প্রস্তুতি নিন। আর আরেকটা প্রশ্ন, তুমি যেটা আমরা এখানে দেখাচ্ছি প্রস্তুতি বিষয়ে কোনো প্রশ্ন পাচ্ছি না, খুব কম পাচ্ছে। তাহলে আপনারা কি ভাবতেছেন? ধরেন সার্কুলার 2 লাখ আসলো, আপনার যদি প্রস্তুতি যদি না থাকে তাহলে আপনি কি সে 2 লাখেও কি নিয়োগ পাবেন? 2 লাখেও আপনি নিয়োগ পাবেন না। সুতরাং আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আমরা আশা করছিলাম যে প্রস্তুতি কিভাবে নেব। আর এইটা ভাবছেন অনেকেই, আবার চিন্তা করতেছেন স্যার সার্কুলার কবে আসবে। আমার কথাগুলো আজকে আমি চিন্তা করেছি যে আমার কথাগুলো আপনাদের ভালো লাগুক বা না লাগুক, আমরা কিছু রূঢ় সত্যি কথা সবসময় বলি, আমরা আজকেও বলবো। আজকে আরেকটুকু রূঢ় সত্যি কথা বলবো আমরা। যে দেখেন, আমি সবসময় বলি যে আপনার প্রতিদ্বন্দ্বী যারা এই সার্কুলার, মানে আমরা তো এখানে 40,000 বলেছিলাম, আমরা যখন প্রথম 30,000 বলেছিলাম তখন আপনারা অনেকে ঝাঁপিয়ে পড়েছিলেন যে জানে না কিছু, এরা কোত্থেকে কি বলে, কোত্থেকে কি না বলে। এখন তো বড় বড় নিউজে যখন আসতেছে, বড় বড় প্ল্যাটফর্মে যখন আসতেছেন, তখন আপনারা বিশ্বাস করেন। প্রথমত সমস্যা হলো এইটা। আর দ্বিতীয় সমস্যাটা হলো সেটা হলো যে বর্ষার আগেই বুদ্ধিমান লোক তার ঘরের চালা ঠিক করে। আপনি সার্কুলার দিলে আপনি পড়া শুরু করবেন, কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী যারা পাবলিক ইউনিভার্সিটির, আমি একদম নাম ধরে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, জাহাঙ্গীরনগরের কথা যদি বলি, জগন্নাথের কথা বলি, যদি তারা গত রোজার ঈদে বাড়িতে যান নাই, এই যে কোরবানির ঈদ আসবে সামনে, সে কোরবানির ঈদেও বাড়িতে যাবেন না তারা। এখন আপনি সার্কুলার আসার জন্য অপেক্ষা করতেছেন, এখন আপনি চিন্তা করে দেখুন আপনি তাদের সাথে পারবেন কিনা। এটা একদম রূঢ় সত্যি কথা ভাই। আর আরেকটা বাস্তব কথা হলো কি, দেখেন আমরা তো কাজ করি, আর আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের যে শিটগুলো আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা শিটের প্রায় প্রত্যেকটা অক্ষর আমার নিজের দেখা। সাথে তো মিস্টার আবির আছেন, লিটু স্যার আছেন, বা আমাদের আরো প্যানেলের টিচাররা আছেন, কিন্তু প্রত্যেকটা কয়েকবার ভেরিফাই করা মানে দেখা, আমার নিজের হাতে দেখা। আমি হয়তো 10-15 বছর আগে পরীক্ষা দিয়ে এসেছি, কিন্তু আমি এটা ফুডের একটা প্রশ্ন হবে, গতকালকে তুমি যেটা বলছিলে যে ফাংশন অফ লগ দিয়ে ডোমেইন বের করার কথা, তো আপনারা এত সহজ ভাবেন? আমি একদম রূঢ় সত্যি কথা বলতেছি, আপনারা এত সহজ ভাবেন যে পড়ালেখা না করে আপনারা প্রাইমারিতে টিকবেন, পড়ালেখা না করে আপনারা ফুডে টিকবেন? আরে ভাই পড়েন, 200-300 টাকার শিট ওগুলো বাদ দিয়ে পড়েন। আগে যারা 200-300 টাকার শিট কোর্স যারা বেছে তাদেরকে এটা পড়তে বলেন, বলে তারা একটা চাকরি নেক। আর আমি এটুকু নিশ্চিত তাদের ওই 300 টাকার সিট মানে 3 বার পড়লেও হবে না, আমি এটুকু নিশ্চিত। কারণ তুমি দেখো যে আবির, প্রত্যেকটা পরীক্ষাতে কিছু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আমি ফুড নিয়ে যখন কাজ করতে গেছি তখন আমি দেখলাম যে ফুডের সবাই তোমার শিট বিক্রি করছে। কিসের শিট? শুধু প্রিলির শিট। কিন্তু ফুডে ওইখানে সার্কুলারটাকেও ঠিকমতো পড়ে নেই, যে সার্কুলারে বলা ছিল যে লিখিত পরীক্ষা হবে, যদি কর্তৃপক্ষ মনে করে তাহলে তারা ইচ্ছে করে বাছাই পরীক্ষা নিতে পারে, তার মানে কি রিটেনটা হতে পারে। কিন্তু তারা সবাই শীট 200-300 টাকায় শীট বিক্রি করতেছে। এত সহজ 200-300 টাকা পড়ে যদি একটা নবম গ্রেড, একটা দশম গ্রেড, একটা 13তম গ্রেডের চাকরি যদি পাওয়া যেত, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে চাকরি থাকতো। আচ্ছা, যাই হোক, তো আমরা যেহেতু মূল আলোচনাটা যেটা ছিল আমরা সেটা নিয়ে আলোচনা করি, তো আলোচনার একদম শুরুতে আপনাদেরকে অনুরোধ করব, যদি আমাদের আলোচনা বা আমাদের তথ্যগুলো যদি আপনাদের বিশ্বাসযোগ্য এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব। তো আবির, তৃতীয় ধাপের আমরা প্যানেল নিয়ে কথা বলতেছিলাম, তো তৃতীয় ধাপের প্যানেলের কথা তো বললাম আসতে পারে এই মাসে। আর আমরা যে প্রশ্নগুলো আবির আমরা পেয়েছি, আমরা সেই প্রশ্নগুলোতে একটু চলে যাই। অবশ্যই। তো আসেন আমরা প্রশ্নগুলো আবির, এই যে প্রশ্নগুলো আমাদের এসেছে সার্কুলার কবে। তো এখন বিষয়টা হচ্ছে যে সার্কুলারটা আপনারা গতকালকে একটা নিউজ দেখেছেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের একজন
ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে নিউজগুলো এসেছে। এর আগ থেকেই আমরা নিউজগুলো জানি, আর কালকে হয়তো আপনারা দেখেছেন। তো সেই নিউজে যেটা বলা হয়েছে যে নতুন নিয়োগ বিধিমালা কবে, তো সার্কুলার যেটা হবে 2025-এ, সেটা বিধিমালা 2025-এর পর হবে। এখন বিধিমালার সর্বশেষ অবস্থাটা হলো বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এটা নিয়ে একটা বৈঠক হয়েছে। এটা বৈঠক হওয়ার পর এটা সচিব বৈঠকে যাবে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় যদি এটাকে অনুমোদন করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় যদিও বৈঠকটা ফলপ্রসূ হয়েছে, মানে অনুমোদন তারা প্রাথমিক অনুমোদন যেটা সেটা দিয়েছেন, কিন্তু তারপরে তো কিছু বিষয় থাকে, অফিসিয়াল কিছু বিষয় থাকে। এরপর এটা অর্থ মন্ত্রণালয়ে যাবে, এরপর এটা পিএসসিতে যাবে, পাবলিক সার্ভিস কমিশনে যাবে, এরপর এটা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে। তো এইখান থেকে এটা হয়ে আসবে। তো এইটা হয়ে আসতে গেলে মোটামুটি হয়তো বা 2 মাস বা 3 মাস সময় লাগবে। আমরা আগ থেকে বলেছিলাম যে এটা আগস্ট হওয়ার সম্ভাবনা আছে, আগস্ট সেপ্টেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা আছে। এবং ওনারা যেটা বলেছেন, এবং এই বিষয়টাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতটাই আন্তরিক, এবং আমাদের পক্ষ থেকে এবং যারা বেকার আছেন, চাকরি প্রত্যাশী আছেন, তাদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ। ওনারা এতটাই আন্তরিক যে ওনারা এইটা বলেছেন যদি যেদিন এই বিধিমালার গেজেট হবে ঠিক তার পরের দিন তার এটা নিয়োগ দেবেন। সাউন্ডস গুড। তারা খুবই আন্তরিক। তারপর হচ্ছে কোটা পদ্ধতি কেমন হবে, স্পষ্ট এর আগে মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষার মাননীয় উপদেষ্টা মহোদয় এবং প্রাথমিক এবং গণশিক্ষার মাননীয় অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয় তারা স্পষ্ট করে বলে দিয়েছেন যে এখানে কোটা নতুন বাংলাদেশে যে নতুন যে বিধি বা কোটা পদ্ধতির যে নতুনভাবে মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছেন 93/7, সেই 93/7 অনুপাতে কোটাটা হবে। কিন্তু স্যার এর মধ্যে তো স্যার অনেক জায়গা দেখলাম আমরা এটা একটা রিউমার সৃষ্টি হয়েছে যে বিজ্ঞান কোটা। আচ্ছা, আমরা এইটা নিয়ে আমরা উত্তর দেব। এই প্রশ্নগুলো আমি এখানে রেখেছি। পদ সংখ্যা কত হবে আমি আর লিখলাম না, আমি একটু বলে গেলাম, আপনারা একটু লিখে নেন। পদ সংখ্যাটা হচ্ছে যে 8,000 সামথিং পদ খালি আছে। তো এই সার্কুলারটা যদি আগস্ট পর্যন্ত যায় তাহলে সেইখানে প্রায় 12,000 পদের মতো হবে, 10 বা 12,000 পদের মতো হবে। তো আমরা মিনিমাম ধরে নিই 10,000 ধরে নিই। এই 10,000 আর চারু এবং কারুতে 2,583 এটা হলো শারীরিক শিক্ষা, আর 2,583 হলো সঙ্গীত। তাহলে সব মিলিয়ে 5,166টি পদ। তাহলে ওইখানে আছে 10,000, এইখানে আছে 5,166। ধরে নিলাম আমরা 15,000, রাউন্ড ফিগারে ধরে নিলাম। এর সাথে তোমার 30,000 প্রধান সহকারী শিক্ষকের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার কার্যক্রম চলছে। আদালতের একটা রায় হয়ে গেলেই পদোন্নতিটা তাহলে 30,000। তাহলে আমরা ধরলাম কত, 15 আর 30-এ কত, 45। আর যদি ওইখানে 12,000 হয় তাহলে 47। এখন প্রাথমিকের যেটা নিয়মটা হচ্ছে, প্রাথমিক সাধারণত বা এখন পর্যন্ত প্রাথমিক কখনোই নিয়োগে তাদের পদ সংখ্যাটা উল্লেখ করে না। তো পদ সংখ্যাটা উল্লেখ না করার কারণে যে করোনার মধ্যে যে সার্কুলারটা হলো প্রায় 43,000 ছিল পদ সংখ্যাটা। তো এখনকার এই সার্কুলারে হয়তো বা পদ সংখ্যা উল্লেখ করবে না, কিন্তু আমরা ধরে নিতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি এই কাছাকাছি হতে পারে, এই কাছাকাছি পদ হতে পারে। যদি এটা নিয়ে আমরা যখন বলেছিলাম প্রথমবার, তখন অনেকেই মানে তীব্র আক্রোশে ঝাঁপিয়ে পড়েছিলেন, বিরোধিতা, মনে হয় যে আমরা কি না কি করে ফেলেছি। কোত্থেকে না ভাই, আমরা যে একটা তথ্য দেওয়ার চেষ্টা করি, ভুল হতে পারে আমরা স্বীকার করি, ভুল হয়ও আমাদের, আপনারা যখন ধরিয়ে দেন আমরা স্বীকার করি সাথে সাথে। তারপরটা হচ্ছে যে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা পদ সংখ্যা কত হবে, এটা উত্তর আমি দিয়েছিলাম যে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা যে নিয়োগটা হবে সেই নিয়োগটা হবে ক্লাস্টার ভিত্তিক। আচ্ছা। তো ক্লাস্টারটা হয় প্রাথমিকে 20 বা 25টা স্কুল মিলে একটা ক্লাস্টার হয়। তো এরকম ক্লাস্টার আছে বাংলাদেশে 2,583টি ক্লাস্টার আছে। তো 2,583 ক্লাস্টারে একজন করে সঙ্গীত শিক্ষক এবং একজন করে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ উনি করাবেন এই ক্লাস্টারগুলোতে। তো এই ক্লাস্টারগুলোতে তাহলে তোমার 2,583টি সঙ্গীতের পদ এবং 2,583টি শারীরিক শিক্ষার পদ। তাহলে মোট পদ হবে কত, 5,133। এরপরে প্রশ্নটা হচ্ছে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা আবেদনের যোগ্যতা, মোস্ট কমন কোশ্চেন, এবং অনেকে এটা নিয়ে প্রতারিত হচ্ছেন। আপনারা বিভিন্ন জায়গায় অনেকেই আমাকে জানাচ্ছেন বা বলছেন যে দেখেন বিধিমালাতে যে কাম্য যে যোগ্যতা, সেই কাম্য যোগ্যতাটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন যেহেতু বিধিমালাটা ওভাবে পাবলিক ওপিনিয়নের জন্য আসেনি, না আসার কারণে বিধিমালা মানে কি কাম্য যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা স্পষ্ট না। তবে আমরা ধরে নিচ্ছি যে ন্যূনতম ডিপ্লোমা
ডিপ্লোমা, ন্যূনতম ডিপ্লোমা কোর্সটা চাইবে, যেমন সঙ্গীতের জন্য কোনো ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কোর্স, অথবা স্যার ডিপ্লোমাটা কত বছর নেবে? এটা 6 মাসের হতে পারে বা 1 বছরের হতে পারে। আর সঙ্গীতের বেলায় হয়তো বা কোনো রিনাউয়েবল ইনস্টিটিউট থেকে, যেগুলো সরকার অনুমোদিত, ধরো ছায়ানট বা মানে এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেগুলো অনুমোদিত, এই ধরনের প্রতিষ্ঠান থেকে কোনো কোর্স করা থাকা লাগতে পারে। এটা আমরা নিশ্চিত না, এটা সার্কুলার দেওয়ার মানে বিধিটা হলে আমরা এটা জানতে পারবো। তারপর একটা প্রশ্ন হচ্ছে আবির, সঙ্গীত এবং শারীরিক শিক্ষা কি নিয়োগ আলাদা হবে? খুব সম্ভবত আমরা যেটা বুঝলাম ওনাদের বক্তব্যে, যে খুব সম্ভবত আলাদা নিয়োগ হবে না, একই নিয়োগে বাছাই করার সুযোগ থাকবে। অর্থাৎ একই নিয়োগে অপশন দেওয়া হবে। যেমন আমরা বিসিএস এ যখন অ্যাপ্লাই করি, তখন এক অ্যাপ্লাইতে আমরা বিভিন্ন পদে অ্যাপ্লাই, ঠিক ওরকম ভাবে একই পদে বিভিন্নতে অ্যাপ্লাই করতে পারবো। পরের প্রশ্ন যেটা আসছে, এই ছিল আমাদের মোটামুটি প্রশ্ন। এখন এর বাইরে আরো কিছু যদি প্রশ্ন থাকে, অবশ্যই সেই প্রশ্নটা আপনারা আমাদেরকে করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এরপর আমরা চলে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা প্রস্তুতির বিষয়। যে প্রশ্নটা আপনারা সাধারণত খুব কম করেন, এই প্রশ্নটা এবার একটু আমরা করি, কিভাবে আমরা প্রস্তুতি নেব। আচ্ছা, আমি একটু স্যার বলি, এই প্রশ্নটা আপনি একটু নিজেকে করেন যে আসলে আপনি কিভাবে প্রস্তুতি নিতে চাচ্ছেন এই যে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে। অনেক স্টুডেন্ট, স্যার প্রথমে বলছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা স্যাক্রিফাইস এমন ভাবে করতেছে যারা বাড়ির মুখ এখন পর্যন্ত দেখেন একটা চাকরির জন্য। তো সেই জায়গা থেকে আপনি নিজেকে কোথায় রাখবেন, আপনি কিভাবে প্রস্তুতি নিয়ে তাদের সাথে আগাবেন? আমাদের প্ল্যান তো আমরা একটু পরে বলতে। আমি তোমাকে একটু বলি যে এই ফাঁকে আমাদের সাথে যারা অনলাইনে ক্লাস করতেছেন, তোমার একজন, আমি কয়েকজনের নামে বলতে পারি, যে দেশের রিনাউন্ড ইউনিভার্সিটিগুলো এবং টপ লেভেলের সাবজেক্ট, যেমন আমাদের একজন আছেন সাস্টের এনথ্রোপোলজি, তুমি চিন্তা করতে পারো বরিশাল ইউনিভার্সিটির, মানে আমি নামই বলে দিলাম, বরিশাল ইউনিভার্সিটির ইকোনমিক্সের, চিন্তা করতে পারো তুমি। এই বিভিন্ন ধরনের খুলনা ইউনিভার্সিটির আছে আমাদের, রাজশাহী ইউনিভার্সিটির আছে আমাদের। তো চিন্তা করা যায় যে এদের যে ডিভোশন, এরা ডেডিকেশন, কবে সার্কুলার হবে তারা সেই আশায় বসে না থেকে এখনই পড়তেছেন। আপনারা চিন্তা করতেছেন সার্কুলার হবে, একটা 200 টাকার কোর্স কিনবো, কোর্স কিনে পরীক্ষা দেবো, পরীক্ষা দিয়ে চাকরি পাবো। ভাই, যদি এটা হওয়া উচিত কিনা, শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, এটা হওয়া উচিত কিনা, এভাবে হয় কিনা, বা হলেও এটা উচিত কিনা। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে কোঠা নেই, পোষ্য কোঠা, মানে কোনো ধরনের কোঠা নেই, এখন কোনো ধরনের কোঠা নেই, যেহেতু এখন এইখানে আমরা জেলা কোঠা উপজেলা কোঠা বলে একটা টার্ম ব্যবহার করি, আমরা ধরে নিতে পারি যে জেলা কোঠা উপজেলা কোঠা এইটাও থাকতেছে না, ধরে নিতে পারি যেখানে মুক্তিযোদ্ধা কোঠাই নাই, এর এই কোঠা তো স্যার কোনো কোঠাই থাকতেছে না, আমরা ধরে নিতে পারতেছি। তাহলে টোটাল নিয়োগটা কি আমরা ধরে নিতে পারি যে তাহলে টোটাল নিয়োগটা জাতীয় ভিত্তিতে হতে পারে? এক্স্যাক্টলি স্যার, হতে পারে, যেহেতু কোনো কোঠা স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোনো কোঠা থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতিযোগীরা ঘুমাচ্ছে না, আপনার প্রতিযোগীরা রাত জেগে পড়তেছে, তারা ঈদ পূজা পার্বণে বাড়িতে যাচ্ছে না, আর আপনি চিন্তা করতেছেন কবে সার্কুলার দেবে, কবে আমি একটা কোর্সে ভর্তি হব। ভাই, আপনি চেষ্টা করেন, ডিভোশন থাকলে হবে। দেখেন, আমার 2010 সালে আমার প্রাইমারিতে চাকরি হয়েছিল। আমি কোনো চাকরিকে ছোট করে দেখি না, সমস্ত চাকরি দিন শেষে চাকরি, আপনার আরেকজনের অধীনে আপনার থাকতে হবে, আরেকজনের কথা আপনার শুনতে হবে, এটাই চাকরি। তো আমার 2010 বা 2011-তে যখন আবির চাকরিটা যখন হয়, প্রাইমারি চাকরিটা, আমি ছোট করতেছি না, মানে আমার টার্গেট লক্ষ্য ছিল হয়তো আরেকটুকু বড় কিছু, আমি কিন্তু সেই চাকরিটা করিনি। এইটা না করার ফলে মাঝখানে তো বুঝতেই পারতেছো কোনো সার্কুলার ছিল না, সেই 2012, 13, 14, 15 কোনো সার্কুলার ছিল না, হাহাকার। ওইদিকে সরকারি মানে অবসরের বয়সটা বাড়িয়ে দিল, ওইদিকে আবেদ কাকুরা, মানে কি একটা অবস্থা, এর মধ্যে চাকরি হচ্ছিল না। কিন্তু আমি কিন্তু মাটি কামড়ে পড়েছিলাম। আপনারা একটু আমাদের দিকে মানে আমার দিকে একটু তাকান, তো চাকরিটা যখন হয়নি আবেদ, তখন আমি কিন্তু মানে একটা নিজের ভিতরে একটা ভীতি ঢুকে গিয়েছিল যে স্যার ওই জায়গা থেকে একটা চাকরি না করার সিদ্ধান্ত, প্রাইমারি চাকরিটা করলাম না, জীবনে কি ভুলই করে ফেললাম নাকি? কারণ প্রাইমারি চাকরিটা যদি আমি করতাম ততদিন আমি এটিও হয়ে যেতাম, ডিপার্টমেন্টালটা দিয়ে আমি এটিও হয়ে যেতাম, একটা ভুলই করলাম কিনা হবে। এই জায়গা থেকে আমি কিন্তু মাটি কামড়ে পড়েছিলাম, আমি কিন্তু আশা ছাড়িনি। আমার কিন্তু এই 27 বা 28 বা 29 একদম শেষ গিয়ে আমার ইসে হয়, তোমার কৃষি ব্যাংকে হয়, আমি কৃষি ব্যাংকে জয়েন করে ফেলি। তো কৃষি ব্যাংকে জয়েন করার পর এরপরে রূপালী ব্যাংকে আমার তোমার প্যানেলে হয়।
তো প্যানেলে হওয়ার পর ব্যাংকের চাকরি করার স্বাদ আমার মিটে গিয়েছে ব্যক্তিগতভাবে, মানে আমার ওইটা পছন্দ একসময় খুব ছিল, পছন্দ। আমার লক্ষ্য ছিল সেই বিসিএস। দেখো আমার কিন্তু সেই 31 বছর সামথিং বয়সে আমি কিন্তু বিসিএস, অর্থাৎ আমার যেটা লক্ষ্য ছিল, হয়তো একটু সময়টা বেশি লাগছে, কিন্তু আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছে। তাহলে আপনারা একটু আমার দিকে তাকান, আমি কিন্তু সফল হয়ে আসছি। আমি আপনাদের মতোই একজন মানুষ, আপনাদের মতোই এই গড় মানের একজন ছাত্র, এভারেস্ট মানের একটা ছাত্র। মোশাররফ করিমের বিখ্যাত একটা সিরিজ আছে। স্যার আপনি মাঝে মাঝে উৎসাহ বা ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে বলেন যে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। অবশ্যই আমি ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র, অবশ্যই এটা আমি গর্ব করে বলি। এবং আমার চাকরির জীবনে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির পেয়েছি খুব কম। বাংলাদেশের খুব বড় ইউনিভার্সিটি, আমাকে কেউ ছাড় দিয়ে কথা বলে না, এমনকি বুয়েট পর্যন্ত পেয়েছে, ব্যাংকে বুয়েট পর্যন্ত পেয়েছি। স্যার ওরাই তো পরীক্ষাগুলো দেয়, ছাড় দিয়ে আমাকে কথা বলে নেই কেউ। আমি কিন্তু আমার চেষ্টা, আমি কিন্তু মানে আহামরি ব্রেন নিয়ে জন্মগ্রহণ করিনি, আমি কিন্তু আমার চেষ্টা দিয়ে আসছি। আপনি একটা আমার দিকে তাকান, লেগে থাকলে হবে, হতে বাধ্য। তবে আমরা ওই জায়গাটাতে চলে আসি যে আসলে কিভাবে এখন প্রস্তুতি নেবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের কোর্স, যে চলমান যে কোর্স আছে, সেই কোর্সের বিষয়ে আপনাদেরকে কথা বলেছি, এবং অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন, অনেকেই খোঁজখবর নিচ্ছেন বা অনেকেই ক্লাস করছেন। তো যারা ইতিমধ্যে ক্লাস করছেন তাদের সাথে তো আমার কথাবার্তা হচ্ছেই, আর যারা এই প্রস্তুতির বিষয়ে জানতে চাচ্ছেন, আমরা একটু তাদের জন্য আমাদের কোর্স প্ল্যান নিয়ে অনেকবার কথা বলেছি। আমরা এখন সরাসরি ম্যাটেরিয়ালসে চলে যাই, কারণ আমার কাছে কথা একটাই, কোনো প্ল্যান নাই, কোনো কিচ্ছু নেই, শুধু আমাদের শিট আছে, নিয়ে পড়বেন আর পরীক্ষায় পাস করবেন। তাহলে আমরা শিটটা একটু দেখিয়ে দিতে পারি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের, আমরা একদম স্ক্রিনে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের টপিক প্র্যাকটিস যে পার্ট, অর্থাৎ আপনি টপিক পড়েন, একটু যদি পড়েন প্রাইমারিতে, দ্যাটস এনাফ। টপিকটা আমি একটু পরে দেখাবো। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে দেখেন, আমাদের 50টা করে সেট বাছাই করা, মানে 50টা করে সেট করা। এটা হলো সেট 1-এর, এই যে এটা হলো 50, আর এই সেট 2 51 থেকে শুরু। তো এইভাবে শুরু হয়ে আমাদের প্রায় 15 থেকে 20টা সেট আছে বাংলার। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখছেন এরকম সেট আছে বাংলার। এবং এই যে প্রশ্নগুলো আমরা যে বাছাই করেছি, এই প্রশ্নগুলো কিন্তু যেন তেন প্রশ্ন না, যে আমরা এনে দিলাম বাজার থেকে 4-5টা বই কিনে আমরা বসে বসে কাটিং পেস্টিং করলাম প্রযুক্তির নিয়ে, বিষয়টা এমনটা না। এখানে প্রত্যেকটা প্রশ্ন হাই ফ্রিকোয়েন্সি প্রশ্ন। আপনি শুধু এইটুকুর একটা স্ক্রিনশট নেন, আপনারা, আমি আপনাদের জন্য রাখলাম, এইটুকুর একটা স্ক্রিনশট নেন, নিয়ে আপনারা নেটে সার্চ দেন যে এই প্রশ্নটা কতবার আসছে, এবং সামনের প্রাইমারি পরীক্ষাতে আপনারা এই প্রশ্নটা পাবেন, এনটিআরসি পরীক্ষাতে এই প্রশ্নটা পাবেন, যে কোনো একটা প্রশ্ন আমি আপনাদের জন্য এটা একটু রাখলাম, আপনারা স্ক্রিনশট নেন। এরপরে দেখেন আমাদের এরকম বাংলা প্রশ্ন আছে, টোটাল 900টি বাংলা প্রশ্ন আছে, এবং প্রত্যেকটা প্রশ্ন ভাই হাই ফ্রিকোয়েন্সি বাছাই করা প্রশ্ন। এভাবে আমরা ইংলিশ যেটা দেখি, ইংলিশ ঠিক সেম একই রকমভাবে সাজানো, একই রকমভাবে ইংলিশ আমরা সাজিয়েছি। টোটাল ইংলিশে আমাদের প্রশ্ন আছে তাও ওরকম প্রায় 800 বা 900-র মতো প্রশ্ন আছে আমাদের, এবং এগুলো সব হাই ফ্রিকোয়েন্সি প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসছে এরকম প্রশ্ন। এরপরে আসেন আমাদের ম্যাথ প্রশ্ন। দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথটা, আমরা এই কারণে গুরুত্বপূর্ণ বলি, ম্যাথ ছাড়া আপনার পক্ষে সম্ভব না। আর ম্যাথ এমন একটা বিষয়, আমি স্টুডেন্টদেরকে মাঝে মধ্যে বলি যে ভাই ম্যাথ বুঝতেছে না, সমস্যা নেই, পারলে এগুলোর উত্তর সহ মুখস্থ করো। আমি যে কোনো একটা পেজ, আমি যদি একটা নির্দিষ্ট একটা পেজ যদি রাখি, আমি এইভাবে স্ক্রল করতেছি, যে কোনো একটা পেজ আপনারা, আমি এটাকে রাখলাম, যে কোনো একটা প্রশ্ন আপনি এখান থেকে নিয়ে সার্চ দেন, দেখেন কতবার পরীক্ষায় আসছে। এবং এইখানে যে কটা প্রশ্ন আছে, আমার মনে হয় যে এইখানে যে কটা প্রশ্ন আছে, এর থেকে যে কোনো একটা প্রশ্ন আপনি আগামী প্রাইমারি পরীক্ষা পাবেন। তাহলে বুঝতে পারতেছেন যে আমরা কিভাবে কাজ করেছি। এবার যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, আমি যদি আমাদের একটু পার্টটা যদি একটু দেখাই, টপিক বেস পার্টটা যদি একটু দেখাই, তাও আমি আপনাদেরকে দেখাতে পারি। এই যে দেখেন, টপিক বেস পার্টটাকে আমরা একদম শর্ট করে, যেগুলোর দরকার নেই বা যেগুলো দরকার, খুব বেশি দরকার, আমরা সেগুলোকে রেখেছি টপিক বেস পার্টটাতে। এবং আমরা দেখেন টপিক বেসে আমরা করেছি কি, প্রশ্ন খুব কম রেখেছি, কারণ আমাদের প্রশ্নগুলো এত কম রাখার কারণ হলো, কারণ আমরা চাই আপনারা প্রশ্ন যখন পড়বেন, এমসিকিউ বেস যখন পড়বেন, আপনারা আমাদের প্র্যাকটিস পার্টটাকে পড়েন।
করি স্যার, বারবার প্রশ্নগুলো আপনি বারবার ওইখান থেকে প্রশ্নগুলো পড়েন, বারবার ওইখান থেকে আসবে, ওইখান থেকে প্রশ্নগুলো আসতেছে, এভাবে আমরা সাজিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা পার্ট এভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা পার্ট, আমি যদি ইংলিশ পার্টটা যদি দেখাই, আমি দেখাতে পারি আপনাদেরকে। এই যে দেখেন ইংলিশ পার্ট, প্রত্যেকটা পার্ট আমরা এইভাবে সাজিয়েছি। দেখেন খুব অল্প কিছু আমরা টপিক্সের সাথে অল্প কিছু প্রশ্ন দিয়েছে, জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য বা জাস্ট একটু বোঝার জন্য। এরকম প্রত্যেকটা পার্ট আমরা ধরে 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 সাজিয়েছি। তবে এটা আমরা যেটা বলবো, এটা কপি পেস্ট না, বা শুধু বলার জন্য বলা না যে পড়বেন আর নেবেন আর পাস করবেন, এটা বলার জন্য বলা না। আমি আজকে প্রায় হিসেব করলে 18 বছর যাবৎ এই বাংলাদেশে পড়াচ্ছি। একসময় বিভিন্ন নামকরা কোচিং সেন্টারগুলোতে পড়িয়েছি, নিজে 4-5টা চাকরি পেয়েছি বাংলাদেশের প্রথম শ্রেণী। তো সব কিছু মিলে আমার অভিজ্ঞতা থেকে, এবং প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা লাইনে আমার টিমের, আমার প্রত্যেকের, বিশেষ করে আমার মিস্টার আবিরের এবং আমাদের অন্যান্য প্যানেলের যারা আছেন তাদের সবার এখানে হাত আছে। মানে জাস্ট ধরে আনলাম, উঠিয়ে দিলাম, একজন টাইপিস্ট বসে, বিষয়টা তা না। আর এই কারণেই যে কথাটা আমি আপনাদেরকে সবসময় বলি, ভাই এটা করতে যে পরিশ্রম হয়েছে, সেই পরিশ্রমটা মানে কি বলবো আর, সেটা বলে যদি আপনারা যদি কেউ চাকরি পান, তাহলে আমার মনে হবে যে সে পরিশ্রমটা সার্থক হবে। তো এইটা এখন এই মানে এই যে আমরা যে কাজগুলো করেছি, সেই কাজগুলো আসলে 100 টাকা, 150 টাকা, 200 টাকার কোর্সগুলোতে আপনারা পাবেন না। বরঞ্চ আমি তাদের উদ্দেশ্য বলবো যে ভাই আপনারা নির্দ্বিধায়, যাদের এই কোর্সগুলো যারা বিক্রি করেন বা যারা এই স্ক্যামগুলো করেন, সবার জন্য না, আপনারা আমাদের এই শিটগুলো প্রয়োজনে ফ্রিতে নিয়ে পড়েন, চাকরি পেয়ে টাকা দিয়ে দিন। কারণ আমরা বিশ্বাস করি, আমরা পরিশ্রম করেছি এবং স্রষ্টা যারা পরিশ্রম করে তাদের সাথেই থাকে। আমরা সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি যে ইনশাল্লাহ আমাদের এইখান থেকে কমন আসবে। আমাদের কোর্স চলমান আছে, যারা ভর্তি হতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন, অথবা হোয়াটসঅ্যাপ করুন, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে যোগাযোগ করুন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।